প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে ইউটিউব চ্যানেল আলাপ অনুষ্ঠানে। যথারীতি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি। এর আগেও তিনি রতন তালুকদার লাইভে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনারা একাধিকবার ওনাকে দেখেছেন, ওনার বক্তব্য শুনেছেন। তিনি বাংলাদেশ এয়ারফোর্সের সাবেক কর্মকর্তা, বহির্বিশ্বেও এয়ারফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, যেমন সৌদি আরব, কুয়েত এবং ইরাক। মাহবুব হুসাইন আরেকটি বিশেষ পরিচয় হলো তিনি এই ডিফেন্স বা এই কি বলে আপনার মিডিয়া রিলেটেড বিভিন্ন ইস্যুতেও দীর্ঘদিন যাবৎ কাজের অভিজ্ঞতা রয়েছে। এখন গত প্রায় 2 যুগ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী এবং এই নিউ ইয়র্কে তিনি বসবাস করছেন। মাহবুব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলাপ আমাদের চ্যানেলে। কেমন আছেন? জি, ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। সেই সঙ্গে যারা বহির্বিশ্বে বা যেখানে আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। মাহবুব হোসেন, আমি জানি যে বিশেষ করে পৃথিবীর যে কোনো প্রান্তেই যুদ্ধ হোক বা যে কোনো ধরনের ডিফেন্স বিষয়ক জটিলতা হোক, সেই বিষয়ে বক্তব্য রাখার জন্য আপনি একজন অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল। তো আপনি জানেন, এর আগেও আমরা আমেরিকা, ইরান, ইসরায়েল নিয়ে যে গত 3-4 মাস যাবত যে যুদ্ধের টেনশনে আমরা ছিলাম, আপনি একাধিকবার আমাদের চ্যানেলে আসছেন, কথা বলছেন। যুদ্ধ তো শেষ। এ সপ্তাহে একটি চুক্তি হলো আমেরিকা ইরাকের মাঝে। যদিও এই চুক্তিতে ইসরায়েলের ভূমিকাটা খুব স্ট্রেঞ্জ এবং চুক্তির ব্যাপারে ইসরায়েল খুব বেশি হ্যাপি তাও নয়। ট্রাম্প, আমাদের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কথাবার্তায় তিনি সবসময় একটু উল্টাপাল্টা বলেন। তারপরেও নিজের দেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভীষণ স্বার্থপর বলছি এই কারণেই, আমেরিকা ফার্স্ট, এটাই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান থেকে প্রায় কথায় কথায় তিনি সেটাই বলেন যে আমেরিকান জনগণ, আমেরিকার সিকিউরিটি, এই সমস্ত নিয়েই ট্রাম্প বেশি ব্যস্ত। ট্রাম্প খুব বেশি বাইরের ওয়ার্ল্ডকে কেয়ার করেন সেটা মনে হয় না, কিন্তু নিজের স্বার্থের জন্য আমেরিকাকেই তিনি ঊর্ধ্বে তুলে ধরেন। একজন রিয়েল দেশপ্রেমিকই অর্থে আমি বলবো, যদিও তার বিভিন্ন পলিসি বহির্বিশ্বকে খুব হার্ট করে। যেমনটি এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে যেগুলি হলো, যে তেলের প্রাইস বলেন, স্টেবিলিটির প্রশ্ন, গ্লোবাল জিও পলিটিক্স, সবকিছু মিলিয়ে একটা টেনশন, ট্যাক্স, ট্যারিফ, হোয়াটএভার যেভাবেই বলেন। তা আজকে যুদ্ধ শেষ হলো, সর্বশেষ আপডেট আপনার কাছে কি? ওকে, প্রথমে আমি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে যেটা বলতে চাচ্ছি, উনি কিন্তু সবসময় বলেন আমেরিকা ফার্স্ট। আমি শেষ থেকে শুরু করছি। আমেরিকা ফার্স্ট। আজকে যুদ্ধের যে পরিসমাপ্তি উনি ঘটাতে চাচ্ছেন, বেসিক্যালি এখনো কিন্তু যুদ্ধের পরিসমাপ্তি ঘটে না। এটাকে বলা হয় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU। অর্থাৎ আপনার শান্তি চুক্তি বা যুদ্ধ বন্ধ যাই হোক না কেন, এর আগে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে চাচ্ছেন।
বর্তমানে 60 দিনের একটা সময় নিয়ে ওনারা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ আসছেন। পরিসমাপ্তি পরের কথা। কিছু কিছু ইস্যু নিয়ে ওনারা আলোচনা করতেছেন ইরাকের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকা ফার্স্ট, এই যে মাথায় ওনার একটা আছে, এটা আমি শুধু না, বইয়ের বিশ্বের বিভিন্ন মিডিয়া বা যেই বলেন না কেন, আমেরিকা ফার্স্ট যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব চিন্তা ভাবনা করেন, এখানে তার কিছু প্রতিফলন আছে। কিন্তু দেখেন, বহির্বিশ্বে যত যুদ্ধই হোক না কেন, আমেরিকা আলাদাভাবে বা ইসরায়েল আলাদাভাবে যুদ্ধ করে নাই কখনো। যে যে এরিয়াতে যুদ্ধ চলতেছে, এটার মূল মানে যুদ্ধের যে মূল ব্যক্তি সেটা হচ্ছে, মানে মূল দেশ সেটা হচ্ছে ইসরায়েল। ইরান কিন্তু আমেরিকার জন্য কোনো সমস্যা না। আমেরিকা থেকে ইরানের দূরত্ব কিন্তু অনেক, ওভার 15,000 মাইল। বাট ইসরায়েল কিন্তু একদম পাশে। ইসরায়েলের সঙ্গে আমেরিকার বহুত পুরাতন সম্পর্ক। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তারপর পরেই যে সমস্ত ইহুদি তাদেরকে বসতি স্থাপন করার জন্য মূল ভূমিকা কিন্তু আমেরিকায় পালন করেছিল। আজকের যে ইসরায়েল, এটার মূল নায়ক কিন্তু আমেরিকা। আমেরিকা কিন্তু সেদিন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন কিন্তু কোনো এক প্রসঙ্গে নেতানিয়াহুকে, বিকজ উনি চাচ্ছেন একটা একটা কিছুতে রিচ করার জন্য। বাট নেতানিয়াহু উনি কিন্তু ট্রাম্প সম্পর্কে বহুত নেতিবাচক বক্তব্য করেছেন, অ্যাটাকিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন উনি বিভিন্ন সময়ে। তো এক পর্যায়ে ট্রাম্প সাহেব বাধ্য হয়েছিলেন বলতে যে আমি যদি পিছনে না থাকি তাহলে 2 দিনও উনি টিকতে পারবেন না। আজকে কিন্তু ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ, জেডি আমি ভ্যান্স তিনিও কিন্তু এই একই কথাটা প্রায় বলছেন ঘুরে ফিরে, যে আমেরিকা ছাড়া ইসরায়েল নবডি। আমি তো সেকেন্ডে আসছে, জেডি ভ্যান্স বলেছেন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে যা কিছু ব্যবহার হয়েছে তার 3/2 হচ্ছে আমেরিকার সাহায্য। এর এর কারণ হলো, এটা বলার পিছনে কারণ হলো যে আজকে আমেরিকার সঙ্গে যে ইরানের যে চুক্তিটা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং চুক্তি, এই বিষয়ে নেতানিয়াহু একেবারেই কিন্তু পছন্দ তো করেনি নাই, বরং অ্যাটাকিং কিছু ভয়েস মানে বক্তব্য ব্যবহার করেছেন, যার পরিপ্রেক্ষিতে এই জেডি ভ্যান্স মানে ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু জিনিসগুলো তুলে ধরেছেন। রিয়ালিটি উনি তুলে ধরছেন যে 3/2 অস্ত্র বলেন, এইটা বলেন, ওইটা বলেন, তার টোটাল 3/2 কিন্তু আমেরিকার সাহায্য। সুতরাং আমেরিকা প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা অনেক বুঝে শুনেই নিচ্ছে। সুতরাং সেখানে আক্রমণাত্মক কোনো ভাষা তারা যেটা ব্যবহার করতেছে সেটা গ্রহণযোগ্য না। এখন চলে আসেন, আগেই বলছি এটা কিন্তু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা আলোচনামূলক একটা প্রস্তুতি পর্ব, অর্থাৎ আপনার শান্তি চুক্তির আগে এটা 60 দিনের জন্য দেওয়া হয়েছে। এখানে অনেক বিষয় আছে, লাইক আপনার ফ্রোজেন মানি আছে। কিন্তু ফ্রোজেন মানিটা হলো আপনার অলমোস্ট মোর অর লেস $300 বিলিয়ন, মোর অর লেস। এখন ঘটনা হলো, হোয়াট ইজ দ্য ফ্রোজেন মানি? সে আপনি তেল বিক্রি করছেন ইংল্যান্ডের, এক্সাম্পল। এখন তেল বিক্রি করছেন, এই তেল বিক্রি করার আগে তো পয়সা আপনি পাবেন না, তেল বিক্রি করার পরে পয়সাটা পরে পেমেন্ট হয়। এই পেমেন্টটা হয় সুইফট একটা সফটওয়্যারের মাধ্যমে। এখানে ক্যাশ টাকা নিয়ে দৌড়াদৌড়ি কেউ করে না, সফটওয়্যারের মাধ্যমে টাকাগুলো লেনদেন হয়। এই যে সুইফট সিস্টেম, এই সিস্টেম থেকে কিন্তু ইরানকে বের করে দেওয়া হয়েছে। এই সুইফটের কন্ট্রোলার হচ্ছে কিন্তু আমেরিকা। দ্যাট ইজ আমেরিকান রিজার্ভ ব্যাংক, যেখান থেকে ডলারের আদান প্রদান হয়ে থাকে। এই সুইফট সিস্টেমে কিন্তু ইরান নাই, ওকে বের করে দেওয়া হয়েছে। এখন ইরানের উপর যে সমস্ত এম্বার্গো আগে ছিল, এগুলো তো শুধু এটা না, অনেকগুলি ছিল, তো এটা পার্ট অফ ইট। মোর দ্যান $300 বিলিয়ন এর সেই সাংশন, মানে যে টাকাগুলো লেনদেন হয়েছে, ও ডলার আর কি,
এই ডলারগুলো যখন যেখানে তেল বিক্রি করছে সেইখান পর্যন্ত থেমে থাকছে, টাকাগুলো কিন্তু ইরান পায়নি, বিকজ সুইফটে তাদেরকে সুইফট থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সুইফট সফটওয়্যার এটাকে বলা হয়, যেখান থেকে মানে সফটওয়্যারের মাধ্যমে আদান প্রদান হয় অর্থের, বান্ডিল টাকা হয় না। এটা একটা সুইফট হচ্ছে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, জিডিএস বলা হয় এটাকে। গ্লোবালি ডিস্ট্রিবিউট হয়, কার টাকা কোথায় আছে, কার টাকা কোত্থেকে কোথায় যাবে, এটা হলো একটা সফটওয়্যারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়। যখন ওই যে 1979-এ যখন সরকার চেঞ্জ হলো, রেভলিউশনারি গভর্নমেন্ট চলে আসলো, তারপরে এক পর্যায়ে তাদের কিন্তু আমেরিকান এম্বাসিতে অনেক লোককে কিন্তু বন্দি করা হয়েছিল, অনেক দিন ছিল, প্রায় বছর খানেক তাদেরকে আটক করে রাখা হয়েছিল। ওই সময় থেকেই ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ। আগে কিন্তু সম্পর্ক ভালো ছিল, আগের যে গভর্নমেন্ট ছিল, রেভলিউশনারি গভর্নমেন্টের আগে, তখন তো ইরান অলমোস্ট ইউরোপিয়ান কান্ট্রিদের মতোই ছিল, আমেরিকান কান্ট্রিদের মতোই ছিল, চলাফেরা, ওঠা বসা, হাবিজাবি সবকিছু একই রকম ছিল, নাথিং ওয়াজ ডিফারেন্ট। সো ওইগুলো থেকে বের হওয়ার জন্য, এবং সে সময় ইরানের সমস্ত ফিনান্সিয়াল সিস্টেম আমেরিকায় নিয়ন্ত্রণ করতো, জাস্ট ওখানে একটা পুতুল গভর্নমেন্ট ছিল, রাজা কি পাহলভি ছিলেন তখন সে সময়। আমি আসলে কিন্তু ইতিহাস বা ভূগোলের ছাত্র না, আমি বেসিক্যালি সায়েন্সের ছাত্র। সমস্যা হচ্ছে এখানে, আমি কিন্তু আপনার ইতিহাস বা ভূগোল সম্পর্কে খুব একটা বলতে পারবো না, বাট সাইন্টিফিক ওয়েতে আমি ক্যালকুলেশনের মানুষ, ক্যালকুলেটিভলি আমি কিছু বলতে পারবো। তো সেই সময় যে টাকাগুলো বন্দি ছিল, এখন যে বেসিক্যালি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, এখানে 14টা শর্ত আছে, 14টা কন্ডিশনস আছে। ওই কন্ডিশনসের উপরে তারা 60 দিন কাজ করবে, 60 ডেজ। এর মধ্যে আপনার ওদের যে ফ্রোজেন মানি ছিল বিভিন্ন দেশে, যে ওই যে তেল বিক্রি করার পরে আটকায় গেছিল, সুইফট থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সুইফট সফটওয়্যারের মাধ্যমে। সুইফট সফটওয়্যারে তো তার অ্যাক্সেস নাই ইরানের। ইভেন সমস্যাটা হচ্ছে যারা ইরানকে সুইফট এমনি তো তার অ্যাক্সেস নাই, যদি কেউ টাকা দিতে চায় তাও সম্ভব, মানে ডলার দিতে চায় তাও পারবে না। সুইফট তো হচ্ছে ডলারের কমিউনিকেশন সিস্টেম, এক জায়গা কোথা থেকে কোথায় যাচ্ছে। যেমন বাংলাদেশ থেকে অনেক টাকা, অনেক ডলার চলে গেছিল, দ্যাট ওয়াজ থ্রু দ্য সুইফট সিস্টেম। অর্থাৎ সুইফটে পেমেন্ট করতে বলা হয়েছে বাংলাদেশ থেকে কোনো কোম্পানিকে, আমেরিকা পেমেন্ট দিয়ে দিছে, কিন্তু জালিয়াতি সিস্টেম ছিল। এখানে রিজার্ভ ব্যাংক বা রিজার্ভ সিস্টেম যেটা, এটা তারা জানে না। ওরা দেখছে যে রিয়েলি টাকাটা কমিউনিকেট হচ্ছে, তখন ছেড়ে দিছে টাকা। সে যাই হোক, এটা পুরাতন কাহিনী। তো এখন ঘটনাটা হলো যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে, এটা তো হলো একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু চুক্তি না, কিন্তু শান্তি চুক্তি না। শান্তি চুক্তি বেসিক্যালি আমেরিকা করতে চাইলেও যে সে পারবে কিনা সন্দেহ আছে, কারণ এখানে বহুত গ্রুপ আছে, বহু গ্রুপ আছে। ইভেন আপনার ডেমোক্রেটস এর যারা সিনেটার্স বা আপনার হাউসে আছে, তাদের মধ্যেও গ্রুপিংস আছে, আপনার রিপাবলিকানস আছে। নেতানিয়াহু এটা চায় না, কোনোভাবেই চাচ্ছে না। আপনার এই 60 ডেজের মধ্যে কি হবে না হবে, উই ডু নট নো। কারণ এই রেভলিউশনারি গভর্নমেন্ট যখন থেকে আসছে 1979-এর পর থেকে কিন্তু ইরানকে যুদ্ধই করতে হচ্ছে, ওয়ান আফটার অ্যানাদার, লট অফ প্রবলেম। হয় সরাসরি যুদ্ধ, নয় অর্থনৈতিক যুদ্ধ, নয় প্রথম ইরাকের সাথে লং রান। মজার বিষয় আমি একটু বলতে চাই, যেটা হলো যুদ্ধের অস্ত্র তো আমেরিকা বিক্রি করে, রাইট? তো আমেরিকাকে যুদ্ধ করে দেখাইতে হয় যে আমার অস্ত্রগুলো কিরকম কাজ করে, ফ্যাক্টরিগুলো চালাতে হবে। তো যুদ্ধ ছাড়া তো আপনি বুঝাইতে পারবেন না যে কি ধরনের কাজ করে। যেমন চায়না কি করলো, ওদের যে কি ফাইটার যেন, খুব নামটা মনে নেই, যাই হোক, তাদের যে এটার ইফেক্টিভনেসটা, সেটা কিন্তু তাদের ওই যে ভারতের সঙ্গে একটা যুদ্ধ হলো পাকিস্তানের, তখন কিন্তু তার ফাইটারের ইফেক্টিভনেসটা দেখানো হয়েছে। তাতে করে হলো কি, চায়নার এই যুদ্ধ জাহাজ বিক্রির ব্যাপার আছে। যাক, আমেরিকাও যুদ্ধর অস্ত্র বিক্রি করে বিভিন্ন দেশে, ওরাও চাইছিল যে এই অস্ত্র আমি ইউজ করব, করে দেখাবো যে আমার অস্ত্র। ট্রাই করা হলো। আপনার ভাই অস্ত্র বানানোর পরে তো আপনাকে কোথাও ইউজ করতে হবে, ইউজ না করলে তো তার রিয়েলিটি আপনি পাবেন না।
সেটাই। বাট বেসিক্যালি তার টার্গেট ছিল দুইটা, আমেরিকা আর ইসরায়েলের, যে আমাদের যে অস্ত্রগুলো আছে এগুলো পাওয়ার গুলো দেখাবো, বহির্বিশ্ব দেখবে, আর ইটস 1 2 3 ইরানকে আমরা কয়েকদিনের মধ্যে কবজায় ফেলে দিব। হুম হুম। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু কোন একটা দেশে যদি শুধু পুরুষরা শিক্ষিত হয়, সেই দেশ ডেভেলপ করতে পারে না। পৃথিবীর এমন কোন দেশ পাবেন না। যে দেশে মহিলা এবং পুরুষ সমানভাবে সুশিক্ষিত হয়ে গড়ে ওঠে, সেই দেশ কিন্তু যথেষ্ট ডেভেলপ করে। হ্যাঁ, ন্যাচারালি। ইরান সম্পর্কে আমরা যা এতদিন শুনছি তার সম্পূর্ণ ভুল ধারণা ছিল। ইরানে পুরুষ মহিলা সমানভাবে তারা কাজ করে। আপনি গ্রোসারি বলেন, ডিপার্টমেন্টাল স্টোর বলেন, এখানে বলেন, সেখানে বলেন, ইউনিভার্সিটি বলেন, হোয়ার এভার ইউ গো, ওখানে পুরুষ মহিলা কিন্তু সমভাবে সুশিক্ষিত। কিন্তু তাদের যে টেকনোলজি কি ছিল এটা তো আমরা এবার দেখতেই পারলাম। হাউ দে ডিড নট ইউজ ইট হোয়াট দে হ্যাভ। তারা কিন্তু একটা সিকোয়েন্স, যুদ্ধের ময়দানে কিন্তু একবারে কিন্তু হাই পাওয়ার ইকুইপমেন্টস আপনি ব্যবহার করবেন না। আপনি কিন্তু গ্রাজুয়ালি স্টেপ আপ স্টেপ আপ স্টেপ আপ করবেন। কিন্তু হুম হুম। এই স্টেপে তারা ছিল, তাতে করে মোটামুটি বোঝা গেছে দে হ্যাড এ হিউজ এডুকেটেড সিস্টেম। তারা তাদের যে টেকনোলজিক্যাল এডুকেশনটাকে প্রপারলি ইউজ করছে। কিন্তু এটা আপনার আমার সবার কাছে ওপেন আইজ হয়ে গেছে, এটা গোপন কিছু না। আর আমেরিকাও হিসাব করে ফেলছে যে আসলে যে পরিস্থিতিতে তারা আছে, আসলে দে আর নট দ্যাট মাচ বিহাইন্ড। আচ্ছা মাহবুব ভাই, আমি এই এই যে এখন যে ওয়ার্ডটা বললেন, আমি এটার প্রেক্ষিতে আপনাকে একটু অ্যাড করে দিই। সেটা হলো যে আমেরিকা এই যুদ্ধে পিছিয়ে ফিরে আসার কারণটা কি? ওকে, আপনাকে একটু আগে বলছিলাম যে ইসরায়েল আমেরিকাকে বা প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে ইটস নট এ ম্যাটার 1 2 3 উই ক্যান এন্ড এভরিথিং। হুম হুম। বেসিক্যালি ট্রাম্প হি ইজ এ বিজনেসম্যান, হি ইজ নট এ ওয়ারিয়ার। সমস্যা হচ্ছে প্রেসিডেন্ট এবং যুদ্ধমন্ত্রী, যেটাকে বলা হয় ডিফেন্স মিনিস্টার, বেসিক্যালি যুদ্ধের সঙ্গে তো এই দুজনেই বেশি সম্পৃক্ত থাকে টপ র্যাঙ্কিং এ। তারপরে তো হলো আপনার সেনাপতি বলেন, এই বলেন ওই বলেন, যারা যুদ্ধের ময়দানে কাজ করে। বেসিক্যালি যুদ্ধের ময়দানে যারা ওয়েল ট্রেন্ড, যারা হাই র্যাঙ্কিং জেনারেল লেভেলে, কয়েকটা স্টার জেনারেল যারা, ওনারা কিন্তু প্রথমে বুঝতে পারে না ইরানের অবস্থা কি আছে, তারা কতটা শক্তিশালী, কিন্তু এক পর্যায়ে তারা টের পেয়ে গেছে। কিন্তু আমাদের যে যুদ্ধমন্ত্রী পিটস হেজকেক, যে উনি কিন্তু আসলে উনি তো একজন একটা চ্যানেলে কাজ করতেন, উনি কিছুটা টক শো বা এই ধরনের, নট ইভেন অ্যাঙ্কর। অ্যাঙ্কর তো আপনি বোঝেন ভীষণ মেধা সম্পন্ন হয়। অ্যাঙ্কর মানেই হলো মুহূর্তের মধ্যে সে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটে চলে যায়। অ্যাঙ্কর ইজ এ ভেরি পাওয়ারফুল পজিশন, হুম ভেরি পিপুল হয় অ্যাঙ্কররা। আমরা যারা টক শোতে কাজ করি, ভেরি ফিউ অফ আস উই ওয়ার্ক অ্যাজ এ অ্যাঙ্কর, রাইট? হুম হুম। উপস্থিত বুদ্ধি প্রচন্ড থাকতে হয়। যাই হোক, উনি ওই লেভেলের ছিলেন। এখন উনি আসছেন যুদ্ধমন্ত্রী হয়ে। যুদ্ধের উনি কি বোঝেন? কিছুই বোঝেন না। যারা জেনারেল, যারা যুদ্ধ নিয়ে যুদ্ধের ময়দানে অন্তত 10 20 30 বছর অভিজ্ঞতা আছে, তাদের ধারে কাছে তো উনি যাবেন না। কিন্তু ওনারাই আসলে আস্তে আস্তে তো আপনি দেখছেন অনেক অনেক জেনারেল, অনেক হাই র্যাঙ্কিং অফিসারসরা কিন্তু চলে গেছেন এখান থেকে। কারণ ডিফেন্স মিনিস্টার তো সবার উপরে, এখন ডিফেন্স মিনিস্টারের সঙ্গে জেনারেলদের কিন্তু ম্যাচ করে না। উনি একভাবে ডাইরেকশন দেন, জেনারেলরা বলতেছে যে না, এইভাবে ডাইরেকশন হবে না। কারণ জেনারেলরা বুঝে গেছে ইরান কিন্তু এত দুর্বল না এখন আর। কারণ আপনি চিন্তা করেন মিডিল ইস্টের প্রত্যেকটা দেশে কিন্তু আমেরিকান বেস আছে, প্রত্যেকটা দেশে। এটা তো হলো সেই পেট্রো ডলারের কাহিনী। যখন ওরা তেল আবিষ্কার হলো, তখন বললো তোমরা ডলারে তেল বিক্রি করবা, নো লোকাল কারেন্সি, তোমাদের ডলার, তোমরা যে এত টাকা পয়সা আয় করবা, কি করবা, তোমাদের তো কোনো কাজ নাই, তোমরা আমেরিকায় ইনভেস্ট করবা। তো ওদের যত ডলার মলার হাবিজাবি আয় হয়তো এখানে ইনভেস্ট হতো, এখান থেকে তারা প্রচুর পয়সা পাইত। আপনার যত বিক্রি মানে যা বেচা কেনা যাই করেন না কেন, আপনার টাকাটা তো কোথাও ইনভেস্ট করতে হবে। দ্যাট ওয়াজ দ্য প্লেস। এই তখন থেকেই তো বলছে যে তোমার এই পেট্রো ডলার, অর্থাৎ তোমার ডলার ইজ নট এ, তোমার পেট্রোল ইজ নট এ পেট্রোল। ওই তখন থেকেই তো পেট্রো ডলার শুরু হলো। এখন ঘটনা হলো, যার ওদের তো নিরাপত্তার দরকার, সেই জন্য সেই সময়ই কিন্তু প্রত্যেকটা আরব দেশে
ওই বিভিন্ন বেস তৈরি করে রাখছিল যে তোমরা তো এই প্রসেসে চলতেছো, তোমাদের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে আমেরিকা, আমরা তোমাকে নিরাপত্তা দিব, হুম হুম। তোমরা আমাদের এখানে ইনভেস্ট করতেছো, তোমাদের নিরাপত্তা দরকার। বেসিক্যালি এটা তো একটা কারণ ওদেরকে দেখানো হয়েছে, বেসিক্যালি হচ্ছে কি, ইরান যখন 1979-এ রেভলিউশন হয় তখন থেকে কিন্তু ইরানের বিরুদ্ধে কিন্তু আপনার ইসরায়েল ছিল। এই জিনিসটা হলো এদের গোপন প্ল্যানিং, যে আমাকে এই সমস্ত এরিয়াতে, কারণ হচ্ছে আপনাকে একটা জিনিস বলি, জাপানে অ্যাটম বোম ফেলছিল, আপনি তো জানেন মনে হয়, নাগাসাকি এবং হিরোশিমাতে, রাইট? আপনি কি মনে করেন আমেরিকা থেকে গিয়ে বোম ফেলছে? আমেরিকা থেকে জাপানে যেতে সময় লাগবে অন্তত 4-5 ঘন্টা। একটা বোমবার্ড বিরাট হেভি, আমাদের এই যে প্যাসেঞ্জার বিমান থাকে না, এরকম হেভি হয়। এরা তো মনে করেন যে তা তো অনেক হেভি বোম নিয়ে যেতে হয়। এখানে এত তেল তো সে রাখতে পারে না ওখানে, কারণ তেল ভরবে না বোম ভরবে, সে ওজন তো দুইটারই। তো সুতরাং শর্ট রেঞ্জ ম্যানেজ করতে হয়। যেমন হিরোশিমা নাগাসাকিতে বম্বিং করা হয়েছিল তিনিয়াম এয়ারপোর্ট থেকে। এটা একটা আপনার এই যে এয়ারপোর্ট যেটার নাম বললাম, এটা হচ্ছে ক্লোজ টু জাপান, বুঝছেন? এটা হলো আপনার, এটা একটা টেরিটরি আপনার। ওইটা ইয়েতে গুয়াম। হ্যাঁ হ্যাঁ, আমেরিকান টেরিটরি কিন্তু। হ্যাঁ, আমেরিকান গুয়াম থেকে করা হয়েছিল এটা। ও যে যে বেস ছিল ওর নাম ছিল তিনিয়াম, হুম TINM। হুম হুম ডিস্টেন্স হচ্ছে মাত্র 1,500 মাইল। হুম। এখানে ওখানে গিয়ে বোম মারতেও তার প্রায় লাগছিল প্রায় 2.5 ঘন্টা, অর্থাৎ এখানে আপনাকে একটু অ্যাড করি আমি, যে মানে আমেরিকান মেইনল্যান্ড ছাড়া প্যাসিফিকে যদি যান তো সেদিকে হলো হাওয়াই, কিন্তু প্যাসিফিকের একদম ফার ইস্টে কিন্তু আমেরিকান অনেক টেরিটরি, সেন্ট্রাল ডমিনেটেড টেরিটরি রয়েছে, আছে। তারই একটা কিন্তু গোয়ামের কথা বলছি, সেটাই একটা। ওটার যে বেসটা আছে ওটার নাম হচ্ছে তিনিয়াম বেস। এখান থেকে যেখানে হিরোশিমা বা নাগাসীমার এভারেজ ডিস্টেন্স ছিল 1,500 মাইল। হুম হুম। B-52 বোম্বার, তার স্পিড হচ্ছে এভারেজ 500 to 600 মাইল পার আওয়ার। যদিও এখন বি 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 টু বোম্বার, এদের 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 রেঞ্জ হচ্ছে এখন অলমোস্ট ক্লোজ টু 1,000 মাইল। এখন বোধহয় এরা আরো মডিফাই করে আরেকটা করছে, B-52। নো, বোম্বার্ড হচ্ছে বোম্বার্ডের স্পিড, এ তো বেলি থাকে না, পেটলা বলে এটাকে, পেটলা আমাদের গ্রামের ভাষায় বলি না, পেটলা। পেটলা মানে হলো সে লোডেড। পেটলা কাকে বলে জানে? যে ভুঁড়ি নিয়ে নাড়াচাড়া করতে কষ্ট হয়, তাই তো? হ্যাঁ। 1,000 টন জিনিস ক্যারি করে সে, ভাই সে দৌড়াবে কত দূরে আপনি বলেন? পেটলা কি দৌড়িতে পারে? পারে না। বোম্বার্ডও পারে না। তো যার কারণে ফাইটার আর বোম্বার্ডের মধ্যে আসমান জমিন ব্যবধান আছে। ফাইটার যেমন আপনার এদের যেটা আছে F-35 or something kind of, এদের স্পিড কিন্তু অনেক, এদের স্পিড হচ্ছে অলমোস্ট 1,500 to 1,700 মাইল পার আওয়ার। আমি যেহেতু এয়ারফোর্সের লোক, আমাকে এগুলোতে কাজ করতে হয়েছে। সমস্যা হচ্ছে আমি অল্প বয়সে আমার উপর দিয়ে অনেক চিপা চাপি গেছে, বুঝছেন? তো যার কারণে অনেক কিছু শিখতে বাধ্য হয়েছে। আমি তো সেফটি ডিপার্টমেন্টে কাজ করতাম, সো যাই হোক, আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক অনেক অনেক। মাহবুব হোসেন, আপনাকে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যে প্রিয় দর্শক, আপনারা আলাপ অনুষ্ঠানে কথা শুনছেন সাবেক এয়ার ফোর্সের কর্মকর্তা মাহবুব হোসেনের সঙ্গে। মাহবুব হোসেন, আমি একটা বিষয় আপনাকে বলি, আপনি এখন দীর্ঘদিন যাবৎ আমেরিকা প্রবাসে, আগে বলছি প্রায় 2 যুগ। এই যে আমাদের ট্রাম্প সাহেব, আমাদের প্রেসিডেন্ট, এই যুদ্ধ থেকে তো বলতে গেলে প্রায় খালি হাতেই তাকে ফিরতে হলো, এবং খুব কষ্ট করে তাকে মানতে হবে যে এই যুদ্ধে তিনি কিন্তু জয়ী হননি। জয় জয় ক্লেম করতে পারেন তিনি, ক্লেম তো যে কেউ করতে পারে, তাই না? ভিয়েতনাম থেকেও তো আমেরিকা খালি হাতে ফিরছে, যুদ্ধে পরাজিত হয়ে ফিরছে। এখন ধরেন আমি আপনি, আমরা তো ইন্ডিভিজুয়াল পার্ট অফ দ্য পপুলেশন, রাইট না? জনগণের অংশ। আমি আমেরিকান সিটিজেন, আমি বলতেই পারি যে আমার প্রেসিডেন্ট যুদ্ধে জয়ী হয়নি বা যুদ্ধে জয়ী হয়েছে, বা ওইটা বলতে বলতে পারি। কিন্তু আমি যে বিষয়টার কথা বলছি, আমরা একেবারে শেষ পর্যায়ে
আমেরিকাতে আগামী নভেম্বরে আসছে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে একটা ব্যাপকভাবে পরিবর্তনের আশঙ্কা, কারণ এই নির্বাচনে যদি কোনো কারণে হাউসে, সিনেটে, সব জায়গাতে যদি রিপাবলিকানরা তাদের কর্তৃত্ব হারায়, তার পরিণতি কি হইতে পারে? পরিণতি হইতে পারে ট্রাম্পের জন্য ভয়াবহ। শোনেন, আপনাকে আবারও আমি বলছি, কথাটা শেষ করি। তারপর মানে এই নির্বাচনে কি হইতে পারে বা ট্রাম্পের ফিউচারটা কি ডোমেস্টিক অ্যাফেয়ার্সে বলছি। ওকে, প্রেসিডেন্ট ট্রাম্প উনি আরো আগে এই যুদ্ধ শেষ করতে চাচ্ছিলেন, কিন্তু ইরান কিন্তু বুঝে ফেলছে যে আমি খুব একটা বিপদে না। আপনাকে বুঝতে হবে, ইরান 1979 এর পর থেকে সাংশনের উপরে সাংশনের উপর দিয়ে ওনারা গেছেন। তা আপনি এখন হিসাব করেন, 1979 বাদ দেন, 80 ধরেন, 80 থেকে 46 বছর তারা কি না খেয়েছিল? তারা কি সার্ভাইভ করে নাই? কেমনে করলো? তাদের ন্যাচারাল রিসোর্স আছে কয়েক ধরনের। একটা হলো আমাদের এগ্রিকালচারাল সাইড, আর একটা হলো তেল। তেল বিশ্বের মধ্যে 3 নম্বর পজিশন হচ্ছে ইরান। এখন বিষয়টা হলো ডলারে পেমেন্ট হয় না, তাতে কি আছে? আপনি যে দেশে তেল বিক্রি করছেন সেই দেশের তো মাল তো ওখান থেকে কিনতে পারেন। সে মনে করেন ইরান চায়নায় তেল বেচছে, তেল বেচে ওখানে তার বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আইটেমস যেগুলো আছে, যেগুলো প্রয়োজনীয় রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্য, ওগুলা তার উপরে মানে ইসে করে ফেলছে, এক ধরনের বিনিময়ের মতো আর কি। সেই তো সো এরকম রিলেশন শুধু চায়নার সঙ্গে না, রাশিয়ার সঙ্গে ছিল, নর্থ কোরিয়ার সঙ্গে ছিল, ভিতরে ভিতরে আরো বহু জনের ছিল, ভারতের সঙ্গে ছিল, ইন্ডিয়ার সঙ্গে তো ভালো রিলেশন ইরানের, আপনি জানেন মনে হয় এটা। যাই হোক, এভাবে তারা সার্ভাইভ করছে। এখন যেটা হচ্ছে, যে প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছিলেন অনেক আগেই বের হয়ে আসতে, বুঝছেন? আসলে ওনাকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু আপনি জানেন মনে হয় একটা মিটিং হয়েছিল আপনার হোয়াইট হাউসের মধ্যে, নেতানিয়াহু আসে কয়েক ঘন্টার একটা আপনার ডিসপ্লে দেখাইছেন, এই করছেন ওই করছেন, তাকে নেতানিয়াহু তো শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না, এর আগেও তো অন্তত গত 20-25 বছর ধরে বিভিন্ন প্রেসিডেন্টকেও কনভিন্স করার চেষ্টা করছেন, কেউ কনভিন্স হয় না। প্রেসিডেন্ট ট্রাম্প কনভিন্সড হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প কনভিন্সড হওয়ার কারণে হলো ওনার যে, আপনার আগেই বলছি যে ডিফেন্স মিনিস্টার, উনি তো আসলে ডিফেন্স সম্পর্কে কিছুই বোঝেন না। আমার মনে হয় ডিফেন্সের এবিসিডি, যে প্রাথমিক যে একটা অক্ষর এবিসি, যে বিগিনিং, ওরা উনি জানেন না। কারণ ওনার তো, উনি তো ওই লাইনের না। উনি ছিলেন টকশো মকশো বা একটা মিডিয়াতে কাজ করতেন, ইলেকট্রনিক মিডিয়াতে, তাও তেমন ব্যাপক ছিলেন না। ওনার যে ইলেকশনের যে চলতো, যে প্রচারণা চলতো, ওই সময় উনি তাকে সাহায্য করছেন। এই কারণে ওনাকে, ট্রাম্প সাহেব তো ব্যবসায়ী, বুঝছেন? ডিফেন্স মিনিস্টার কি জিনিস, তার কি যোগ্যতা দরকার, আসলে একজন ব্যবসায়ী আসলে ওইটা বুঝতে পারেন। ওই জন্য ওনাকে তার মানে কি বলে ওটাকে, তার বিশেষ ইলেকশনের সময় অবদানের জন্য তাকে ডিফেন্স মিনিস্টার বানায়। ভাই, আজকের জগৎ আর আজ থেকে 50 বছর আগের জগৎ এক। ইরান কিন্তু ভেরি ওয়েল, আপনাকে কি বলা হয়, আহ, আহ, আদি সভ্যতার লোক ওরা। ওদের লেখাপড়া বহু আগ থেকে। ইরানের সম্পর্কে আমরা যা শুনে আসছি, যেভাবে আমাদের শোনানো হয়েছে, যা বোঝানো হয়েছে, রিয়েলি দ্যাটস নট রাইট। আমি বাবু ভাই, আপনি বোধহয় অন্যদিকে যাচ্ছেন। আমি জানতে চাচ্ছি যে আগামী যে নভেম্বরে যে ইলেকশনটা হবে, সেই সেই ইলেকশনে কতটুকু প্রেসিডেন্ট ট্রাম্পকে হার্ট করতে পারে? আমি আসতেছি, এই জন্য বারবার বলছি, উনি কিন্তু অনেক আগেই বের হতে চেয়েছেন। উনি কিন্তু বুঝতে পারছেন যে আমি রং ডাইরেকশনে চলে আসছি, আমাকে রং ডাইরেকশনে নিয়ে আসা হয়েছে। কিন্তু উনি তো বলবেন না এটা, উনি তো প্রেসিডেন্ট। আর উনি কে এটা আমরা জানি কম বেশি। তো যাই হোক, উনি যেভাবেই হোক ওনার অবস্থান ঠিক রাখার জন্য উনি বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ডেসক্রিপশনে উনি বলছেন যে উই আর উইনার, ফাইন, ভালো কথা। এখন উনি ওখান থেকে বের হতে চাচ্ছেন যে কোনো ভাবেই হোক। এ পর্যন্ত যত কন্ডিশনস দেওয়া হয়েছে ইরানকে, ইরানের বেসিক্যালি ওগুলো হচ্ছে ইরানের কন্ডিশন আমেরিকাকে দেওয়া হয়েছে, ওইগুলোই মানে চলতেছে। খেয়াল করেন, আমেরিকার যত কন্ডিশনস ইরানকে দেওয়া হয়েছিল একটাও হয়নি কিন্তু।
যতগুলো কন্ডিশন, 14টা কন্ডিশনের উপরে সিজ ফায়ারে বা মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে, এগুলো সবই কিন্তু ইরানের দেওয়া বেসিক্যালি। স্টিল ট্রাম্প চাচ্ছে লেট মি গো আউট ফ্রম হিয়ার, কারণ মাত্র 4 থেকে 5 মাস পরে একটা মিড টার্ম ইলেকশন আছে। ফিনান্সিয়ালি শুধু আমেরিকা না, সারা বিশ্বব্যাপী কিন্তু এর আঘাত ফেস করতে হয়েছে তাকে। আমাদের আমেরিকাতে আমরা যারা আছি, আমরা কথায় কথায় বলি তেলের দাম বাড়ছে। আরে ভাই, তেলের দামের সঙ্গে সবকিছু বাড়ছে। আপনি গ্রোসারিতে যান, গ্রোসারিতে মাল ক্যারি করতে হয়, ওখানে দাম বাড়ে না? প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, বিকজ তেলের সঙ্গে সবকিছু রিলেটেড, গাড়ির ট্রান্সপোর্টেশন রিলেটেড, ডিস রিলেটেড, আপনার বাসায় যে আপনি চুলা জ্বালান সেখানেও রিলেটেড, তারও তো দাম বাড়ছে। আপনার এখানে না বাড়ুক, বিভিন্ন দেশে বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে কোনো ভাবে হোক গেট আউট ফ্রম হিয়ার, ফাইন। এখন 60 দিনের কিন্তু মেমোরান্ডাম, এই 60 দিন কিন্তু আসলে কিন্তু এটা চুক্তি না, মেমোরান্ডাম, আন্ডারস্ট্যান্ডিং একটা। এটার ভিত্তিতে আস্তে আস্তে সবকিছু সমাধান হবে। বেসিক্যালি এই 60 দিন কিন্তু 60 দিন না, এটা অন্তত 60 দিনের পরে আবার 60 দিন হবে, আবার 60 দিন হবে, এই করতে করতে ইলেকশন পর্যন্ত চলে যাবে, এইভাবেই থাকবে এটা। এটা গুড পয়েন্ট, এটা ভেরি গুড পয়েন্ট আপনি বলছেন যে এটা এমন ভাবে ডিলে করতে থাকবে যাতে যাতে করে নির্বাচন যত দ্রুত কাছে আসতে থাকবে। এটা ডিলে হতে থাকলে অন্তত আমেরিকান নাগরিকদেরকে, ভোটারদেরকে এক ধরনের বুঝ দেওয়া যাবে, তাই তো? আপনার এই আন্ডারস্ট্যান্ডিং যতদিন চলবে ততদিন আপনার হরমুজ প্রণালী খুলে যাবে, ব্লকেড উঠে যাবে, আদান প্রদান সচল হয়ে যাবে, তেলের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে, গাড়ির পেট্রোল খরচ কমে যাবে, সবকিছু কমে যাবে, স্বাভাবিক হয়ে আসবে। তখন হবে কি, রিপাবলিকানদের ভোটে, তখন যারা রিপাবলিকান ভোটার বা সাধারণ ভোটার্স আছে, তারা বুঝবে ট্রাম্প ডিড এ গুড জব ফাইনালি। সো তখন তার পক্ষে যাবে। ট্রাম্প কিন্তু আপনার আগামী ইলেকশনের আগে আর একটা গুলিও ছাড়বে না, নাম্বার 1। নেতানিয়াহুকেও চেষ্টা করবে গুলি না ছাড়তে। আর সে তো অনেক খারাপ ভাষায় কথা বলে, সে অলরেডি বলছে। হ্যাঁ। সুতরাং ওর যদি লজ্জা শরম থাকে, আমার মনে হয় ট্রাম্পের কথা সে ফলো করবে। কিন্তু তার সমস্যা আছে, কিন্তু তার ওখানে তো অলরেডি বিচার আচার চলতেছে, বুঝছেন? যুদ্ধ শেষ হয়ে গেলে তো তার বিচার স্বাভাবিক। মাহবুব হোসেন, 30 সেকেন্ড, আমরা কিন্তু ফিনিশ করবো ভিডিও। 30 সেকেন্ড। না, দ্যাটস ইট। আপনার বেসিক্যালি যুদ্ধ শেষ হবে কিনা আই এম ইন ডাউট। আমার মনে হয় ইরানের সঙ্গে যুদ্ধ কখনোই শেষ হবে না, আনটিল আর আনলেস নেতানিয়াহু যদি ওখান থেকে ক্ষমতা থেকে সরে যায়, তাহলে মনে হয় যুদ্ধ শেষ হবে। কারণ নেতানিয়াহু, উনি যে বর্তমানে ইসরায়েলের প্রেসিডেন্ট, উনি চান না যুদ্ধ শেষ হোক, কারণ ওনার মাহবুব হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আলাপ ইউএস এর যে ইউটিউব চ্যানেলে থাকার জন্য। পরবর্তীতে আমরা অন্য কোনো ইস্যু নিয়ে আবার কথা বলবো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ধন্যবাদ। ধন্যবাদ।